আজকে যারা উপস্থিত আছে নাকি সবাইকে ধন্যবাদ। বিশেষত যারা বাইরে থেকে আসছে নাকি, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে নাকি, যে এবং পাশাপাশি আমাদের খুবই অতি প্রিয় মিজান ভাই। এবং ঘটনাচক্রে দেখা যাবে যে এই বিশ্ববিদ্যালয়ে থাকে না অনেক গুরুত্বপূর্ণ ইভেন্টের একটা গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে আর কি যে ওই মিজান ভাই আছেন। ফলে মানে আমার কাছে খানিকটা বুঝতে পেরেছেন যে আজকে যে সময় মিজান ভাই এসে হাজির হয়েছেন, তো আমি ওনার বললাম যে এই গাছ নিয়ে আলাপ করার কথা। কারণ যে সময় আমরা এই গাছটা মানে চুজ করছি, তখন সব প্রথমেই মাথায় আসছে যে উস্তাদ একজন এক্সপার্ট দিয়ে জানা দরকার এই গাছ আসলে কি, এবং হচ্ছে এই গাছের থাকে না কত বছর বয়স এবং সবকিছুই আর কি। দুটো কারণে মিজান ভাই কি বিস্তারিত বলেন নাই, বাট ওই যে আমাকে কিছুক্ষণ আগে ওই রুমে বলতেছিলেন আর কি যে এই গাছের বছর অনুমান করেন 30 থেকে 35 বছর। মানে যে আমাদের হয়তো অনেকের বয়স 35 বছর থেকে অনেক উপরে, আবার অনেকেরই এরকম 35 বছর বয়স, অথবা অনেকের হয়তো আমরা 35 বছর যায় পৌঁছাবো আর কি। এটা তো মজা করে মিজান ভাই একবার বলতেছিলেন কি জানেন, সেটা হচ্ছে যে কোনো একটা গাছ ইভেন যদি বাইরে থেকেও আসে, সেই গাছটা যদি 2,500 বছর যদি কোনো এক ল্যান্ডে থেকে যায় আর টিকে যায়, তাহলে ওই গাছই ওইখানকার কি হয়ে যায়, এইখানকার স্থানীয় হয়ে যায়। কেন আমি এই কথাটা বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের এখানে প্রায় সময় একটা ডিবেট উঠে, স্থানীয় স্থানীয় না, সবই স্থানীয় যা টিকে যায় এখানে, আর যা টিকতে পারে না, এই বুঝতে পেরেছেন, তা সেও স্থানীয়। ফলে আমাদের এই বিভাজনের যে থাকে না, যে বিষয়গুলো থেকে এক ধরনের উঠে আসা সম্ভব দরকার। এখন ঘটনা হচ্ছে যে যে ধারণা এবং চিন্তা এবং প্রেক্ষাপটের সাথে এটা আসলে জড়িত। একটু আমি ওই একটু হিস্ট্রিটা একটু বলা দরকার আর কি। সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই হয়তো বা মনে আছে ওই বিশেষত করোনার সময় যে প্রচুর ডিএসএ আছে না, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এর আগে যেটা ছিল 57 ধারা, সেই 57 ধারা অনেকের উপরে মামলা হচ্ছিল। আমার মনে আছে আর কি যে সেটা হচ্ছে যে আমি যে সময় বিশ্ববিদ্যালয়ের একটা ছোট পুস্তিকা লিখেছিলাম, মানে ওই যে বিশ্ববিদ্যালয় উদ্ভব বিকাশ এবং উপনিবেশন, তো তখন ওইখানে লিখেছিলাম কি, সেটা হচ্ছে যে 73-এর যে অধ্যাদেশ আছে না, সেই অধ্যাদেশও শিক্ষকদের প্রোটেকশন দিতে পারবে না বাক স্বাধীনতা অথবা যে মানে মুক্ত চিন্তা প্রকাশ করার জন্য, যদি মানে এই 57 ধারা তাকে কি করতে পারে, অ্যারেস্ট করার একটা সুযোগ রেখে দিয়েছে। এইটা যে সময় লিখলাম, আমার প্রকাশক যিনি, তিনি খুব বিখ্যাত লোক এবং বুদ্ধিজীবী, যে তো উনি যেটা করলেন, এক ব্যারিস্টারের সাথে, উনিও বিখ্যাত, জ্যোতির্ময় বড়ুয়া নাম ওনার, আর যে প্রকাশক হচ্ছেন ফিরোজ আহমেদ, উনি আর আলাপ করলেন যে সেটা হচ্ছে যে এটা কারণ এটা লিগ্যাল বেসিস আছে কিনা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা ক্লেম করা থাকে না। ওই সময় পর্যন্ত কোনো শিক্ষকের এগেনস্টে কিন্তু মামলা হয় নাই, 57 দ্বারা বলতেছি, করোনার অনেক আগে, 2016-17 গল্প বলতেছি আমি ওই সময়। তারপরে বইটা বের হলো, মানে যে এবং হচ্ছে যে আমাকে দু একটা প্রথম স্থানীয় পত্রিকা থেকে বলা হলো যে এই বিষয়টা লেখা লিখতে, যে এখানে যে সমস্যাটা, এবং ওই যে তখন আমি বললাম, বুঝতে পেরেছেন যে সেটা হচ্ছে যে মিথ্যারও এক ধরনের ক্ষমতা থাকে। মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেকেই মনে করেন যে মানে থাকে না 93 অ্যাক্ট, আমার 73 অ্যাক্ট আমাদের কি করে, এক ধরনের প্রোটেকশন দেয়, এটারও একটা কিন্তু ক্ষমতা আছে, তাই না? ফলে এই ক্ষমতায় বুঝতেছেন বাংলাদেশে কি করেছে, দীর্ঘকাল কিন্তু শিক্ষকদের বুঝতেছেন অনেক ধরনের মনস্তাত্ত্বিক শান্তি দিয়েছে। কিন্তু প্রথম দেখা গেল এক শিক্ষকের নামে মামলা হলো, মহিদুল ইসলাম, মানে আপনারা হয়তো নাম শুনেছেন, চিটাগাং বিশ্ববিদ্যালয়, তাই না? উনি মূলত ওই সময়কার যে রেজিম, সেই রেজিমকে মানে যে সমালোচনা করে উনি একটা না দুইটা বাক্য লিখেছিলেন, ওনার নামে মামলা করা হয় এবং উনি তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়। তো ভদ্রলোক বুঝতে পারছেন জেল থেকে, এরপর তো আমরা অনেকেই প্রোটেস্ট করছিলাম, আমি দেশের বাইরে ওই সময় 2017-এর শেষের দিকে অথবা 18-র দিকে ঘটনা হবে, করোনার ঠিক আগে আগে, বছর দুয়েক আগে। তখন আমি যে সময় আলাপ করছিলাম, তো আমার বইটা আবার খুবই পঠিত, তো এটার আর কি আর একটা বর্ধিত সংস্করণ আসবে, তখন আলাপ হলো যে যে ওইখানে কিছু আরো থাকে না এরকম, যে শিক্ষার্থী শিক্ষকের উপরে যে মামলাগুলো হয়েছে মত প্রকাশের জন্য এবং জনসাধারণের উপরে, এগুলো তো এক ধরনের নিপীড়নমূলক। তো সেই জায়গা থেকে উনি আমার বলতেছিলেন যে ওই উনি যে সময় জেলে গেছেন, পরের দিন সকালে ওনাকে জেলের থানার যে জেলের মধ্যে থাকা অবস্থায়, হাজতে থাকা অবস্থায় একজন ছাত্র এসে ওনাকে আমার বইটা দিয়েছিলেন, এবং উনি কয়েক ঘন্টা পড়ার পরে নাকি বুঝতে পেরেছেন কেন উনি জেলে আছেন। তো এটা খুবই হৃদয় বিদারক ঘটনা, থাকে না একটা বিষয়। কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে কি বলে দিয়ে বুঝতে পেরেছেন, আমাদের যে আইনি বাস্তবতা যেখানে আমরা বসবাস করি, সেটা হচ্ছে যে প্রথমে ছিল 57 ধারা,
57 ধারার যে প্রচুর সমালোচনা হলো, এটা 2006 করা আইসিটি অ্যাক্টের অংশ নয়। তারপর হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হলো, এবং আমরা অনেকেই জানি যে যাকে তাকে কার্টুন টার্টুন অনেক কিছু তৈরি করার জন্য থাকে না, অ্যারেস্ট করা হয়েছে। এবং শুধু সেইটা না, সেটা হচ্ছে যে একটা ছেলে ক্লাস 7-এ পড়ে, তাকে হচ্ছে থাকে না যে ব্যঙ্গ করে, মানে যে ওই মানে কি কবিতা লিখেছিল অথবা গান গেয়েছিল, সেটার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে, মনে আছে? ক্লাস 7-এ পড়ে। এ থেকে নিদারুণ জিনিস আর কিছু হতে পারে না। সেটা হচ্ছে ক্লাস 7-এ পড়া একটা ছেলে। এবং শুধু তাই না, পুলিশে বুঝতেছেন খুবই স্পষ্ট কোড আছে, সেটা হচ্ছে কি জানেন, যে কাউকে অ্যারেস্ট অথবা মানে কমলে দড়ি বাঁধা যাবে না যদি না বুঝতেছেন সে ভাগার সম্ভাবনা থাকে। কিন্তু ওই ছেলে ভাগার কোনো সম্ভাবনা নাই, কিন্তু দড়ি বেঁধে হাতে নিয়ে একজনে বুঝতেছেন মানে চোরের মতো ডাকাতের মতো ডিহিউম্যানাইজ করে নিয়ে যাওয়া ছিল। এই যে বিভৎস যে বিষয়গুলো আমরা দেখেছি ক্রমাগত, করোনার সময় দেখেছি প্রচুর, এরপর পরবর্তী সময়, এর ফলে তখন একটা আমাদের বিষয় মাথা আসলো যে আমরা তো থাকে না এমন রাষ্ট্র কল্পনা করি, আমরা তো এমন জায়গা চাই যে জায়গাটাতে বুঝতেছেন মুক্তভাবে স্বাধীনভাবে থাকে না, আমরা কথা বলতে পারি, এবং হচ্ছে যুক্তির উত্তর যুক্তির মাধ্যমে আসতে পারে, ক্ষমতা দিয়ে না। তখন যেটা হলো কি জানেন, সেটা হচ্ছে যে ওই ওই জায়গা থেকে আমাদের মাথায় আসলে বুঝতেছেন এমন একটা স্পেস দরকার, যে স্পেসটা বুঝতে পেরেছেন যেখানে আমরা একজন আরেকজনের সাথে বিতর্ক করব, থাকে না, যেই বিতর্ক করলে বুঝতেছেন কেউ কাউকে বুঝতে পেরেছেন ভয় দেখে বুঝতেছেন মামলা করবে না, কেউ কাউকে থাকে না যে যুক্তির উত্তর যুক্তি দিয়ে দিবে, এবং এর মধ্যে দিয়ে একজন জ্ঞানের প্রসারের জায়গা থেকে, এবং হচ্ছে একজনের মুখ চিন্তা। এখন আমরা তো চাই কি জানেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে সব মতেরই কিন্তু আবাসস্থল, তাই না? সব মতের পথের বিশ্ববিদ্যালয়ে কিন্তু নিজের কোনো দর্শন থাকতে পারে না, মনে রাখবেন। বিশ্ববিদ্যালয়, আমি একটু পরে আসবো, এটা একটা দার্শনিক প্রতিষ্ঠান হিসেবে দেখা উচিত, যে সব মত পথকে কি করবে, সে অ্যাকোমোডেট করবে। এবং এই কারণে বুঝতে পারছেন ইউরোপে যে সব বিশ্ববিদ্যালয় আসতেছে, তখন এদেরকে বুঝতে পারছেন বলা হয়তো অ্যাসাইলেম, মানে আপনি ভিন্ন মতের লোক বুঝতে পারছেন, আপনি বিশ্ববিদ্যালয় এলাকার ভিতরে ঢুকে গেছেন, আপনি চাইলেই কিন্তু সরকারি বাহিনী আপনাকে অ্যারেস্ট করতে পারবে না। কিন্তু আমাদের কিন্তু সেই সুযোগ কি আছে না, বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনের মধ্যেও কিন্তু কি হয়েছে, রাষ্ট্রীয় আইন অপারেট করে। এখন এই যে বিষয়টা, যেটা হচ্ছে যে ধরুন যে আমাদের যে সেই জায়গা থেকে আমরা ভাবলাম কি জানেন, বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রকে রিমাইন্ডার দেওয়ার জন্য যে এমন একটা স্পেস দরকার যেখানে সাধারণ মানুষ থাকে না, মুক্তভাবে কথা বলতে পারে, বিতর্ক করতে পারে, তর্ক করতে পারে, এবং সেটা কি বন্ধুসুলভ ভাবে। সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে কি হতে পারে, তখনই আইডিয়াটা আসলে হচ্ছে কুন্তশালা। এই কুন্তশালার আইডিয়াটা কিভাবে আসলো সেটা বলি, এবং তারপরে আস্তে আস্তে যে পুরা বাস্তবায়িত হওয়ার যে বিষয়টা কি, সেটা মূলত যেটা হচ্ছে যে আমি ওই সময় বুঝতে পেরেছেন যে প্রাচীন ম্যানুস্ক্রিপ্ট পড়তেছিলাম, এবং দুটো প্রশ্ন আমার মাথায় দীর্ঘকাল ধরে ঘুরে বেড়াইছে, যে আমার ধারণা আপনাদের অনেকের মাথায় ঘুরে বেড়ানোর কথা। সেটা একটা অদ্ভুত বিষয় না? আপনি দেখেন জ্ঞান মানে দুটো জায়গায় ভয়ঙ্করভাবে বুম করছে। একটা জায়গায় বুঝতে আমরা খুবই হাইলি অ্যাকনলেজ করি, আরেক জায়গায় আমরা অ্যাকনলেজ করি কম। একটা কোথায়, এথেন্সে, গ্রিসে থাকে না, হঠাৎ করে একটা বুম করতেছে না, অনেক ধরনের ফিলোসফার এবং অনেক চিন্তা থাকে না, এটা সেন্টার পয়েন্ট হিসেবে আপনি দেখছেন। আরেকটা জায়গায় বুঝতে পেরেছেন কম অ্যাকনলেজ করা হয়, কিন্তু ওইখানে একটা বুম ঘটছে। সেটা হচ্ছে কি জানেন, মগধে। আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, মগধ কোথায় শুনলে অবাক হবেন। মগধ হচ্ছে বৃহৎ মগধের বুঝতেছেন অংশ, অথবা আমাদের এখানেই অনেকেই থাকতে পারেন। রাজশাহী দিনাজপুর থেকে শুরু করে নগা থেকে শুরু করে থাকে না, বিহারের এলাকা সহজে যে ল্যান্ডটা আছে, এটাকে বৃহৎ মগধ বলা হয়। মানে মগধ যে সময়কে অঙ্গকে নিয়ে নিয়েছিল, এই পুরো অংশটাকে বৃহৎ মগধের অংশ। এবং পরবর্তী সময় বুঝতে পারছেন বাংলাদেশের বড় অংশ জুড়ে বুঝতে পেরেছেন মগধ। সেটা কবে, এখন থেকে প্রায় 2500 বছর আগে। এই মগধে বুঝতে পেরেছেন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটতো। আপনারা জানেন যে আমাদের এখানে অনেকগুলো উচ্চাসন চিন্তার কি হয়েছে, বুম ঘটেছে না ওই সময়, এবং যেটা গ্লোবালি উচ্চাসন খুবই কি হয়েছে, যেমন হচ্ছে গৌতম বুদ্ধের ভাবনা ধরেন, তারপর সে যে কিসের মহাবীরের ভাবনা, যেটাকে আমরা জৈন দর্শন বলে থাকি। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্কুল যদিও হারিয়ে গেছে, মানে যে আজীবক, তারপর সে সঞ্জয় বেলতিত্ব নামে একজন, ওই সময়কার বুঝতে পেরেছেন যারা মানে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন, এদেরকে বলা হতো কি জানেন, জ্ঞানাচার্য। এই জ্ঞানাচার্য বুঝতে পেরেছেন মানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি জানেন, এই জ্ঞানাচার্য উৎপাদন করা, যেটা বললে আপনাদের ভবিষ্যতে বুঝতে পারছেন আপনাদের মধ্য থেকেই নতুন নতুন যাতে জ্ঞানাচার্য তৈরি হয়। জ্ঞান এবং চার্য মিলে থাকে না, জ্ঞানাচার্য। এখন এই জ্ঞানাচার্যের সাথে আসলে এই কুন্তশালার সম্পর্কটা কি সেটা আপনাদের বলি, এবং এই জ্ঞানাচার্য কিভাবে বুদ্ধিজীবীদের সাথে থাকে ভিন্ন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে মডার্ন যে শব্দটা যেটা আমরা ব্যবহার করি, ইন্টেলেকচুয়াল, পাবলিক ইন্টেলেকচুয়াল, অথবা থাকে না বাংলা যেটাকে আমরা বলি মানে যে বুদ্ধিজীবী অথবা জনবুদ্ধিজীবী, যেই অর্থে বলি না কেন, এই বুদ্ধিজীবীটা মূলত শব্দটা বুঝতে পেরেছেন মানে যে ইংলিশ থেকে বাংলায় হয়েছে, সেটা ইন্টেলিজেন্সিয়া শব্দের সাথে, এবং হচ্ছে
ব্রিটিশ আমলে বুঝতে পেরেছেন এমন একটা শ্রেণী তৈরি করা হচ্ছিল যে শ্রেণীটা হচ্ছে মূলত ইংলিশ শিক্ষায় শিক্ষিত। আমাদের এখানকার থাকে না যে মানে এক ধরনের বুঝতে পারছেন যে ইন্টারমিডিয়েট শ্রেণী, যেটা হচ্ছে যে গভর্ন করছে কে, ইংরেজরা। মাঝখানে একটা শ্রেণী যারা ইংলিশ শিক্ষায় শিক্ষিত, ওয়েস্টার্ন শিক্ষায় শিক্ষিত, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপে, এবং প্রান্তের যে সাধারণ মানুষগুলা এদের সাথে এক ধরনের বাফার জোন। যেখানে আপনি বলবেন যে ম্যাকলে আছেন না, ম্যাকলেটা খুব বিখ্যাত কথা আছে, সেটা হচ্ছে কি যে উই ওয়ান্ট সাচ অ্যান ইন্ডিয়ান হু লুকস লাইক ইন্ডিয়ান বাট থিংস লাইক আস। মানে হচ্ছে যে তারা এমন ধরনের ইন্ডিয়ান থাকে না দেখতে আমাদের মতো, কিন্তু হচ্ছে যে চিন্তা ভাবনা হচ্ছে কিসের মতো, মূলত হচ্ছে যে মানে যে ইউরোপিয়ানদের মতো। যে এই যে ইউরোপিয়ান চিন্তার মধ্যে তখন বুঝতে পেরেছেন যে কাদেরকে তাহলে বুদ্ধিজীবী বলা হতো। ব্রিটিশ আমলে যদি আমরা সেন্সাস দেখি, লার্জলি দেখা কাদেরকে ভাবা হতো, সেটা হচ্ছে যারা যে কোনো ধরনের পেশাজীবী শ্রেণী আছেন না, শিক্ষিত পেশাজীবী শ্রেণী, মানে কৃষক, কামার, কুমার, এদের ছাড়া যারা কায়িক শ্রম করে জীবিকা অর্জন করেন না, যারা মূলত কি করেন, মানে যেমন চিকিৎসক, শিক্ষক, তারপরে সাংবাদিক, আইনজীবী, প্রশাসক, এরা সবাই হচ্ছেন কি তাদেরকে বুদ্ধিজীবী হিসাবে দেখা হতো। ফলে তাদের বুঝতে পারছেন আমরা যে অর্থে আজকালকে বুদ্ধিজীবী বুঝি ঠিক এক্স্যাক্টলি সেই অর্থে যে বুদ্ধিজীবী ভাবা হতো তা কিন্তু না। তার মানে সে শব্দের কি চেঞ্জও হচ্ছে একটা দিনে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি জানেন, বুদ্ধিজীবিতা পরে যে সময় উত্তর ঔপনিবেশিক রাষ্ট্রগুলোতে যে সময় স্বাধীনতার পরে বুঝতে পেরেছেন যে সময় তৈরি হলো, সেটা হচ্ছে কি তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে কি জানেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। এটা একটা কি মোরাল ইম্পারেটিভ হিসেবে হাজির হলো। তার মানে বুদ্ধিজীবী ক্লাসটা কি চেঞ্জ হয়েছে না। ব্রিটিশ আমলে যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলতাম, এখন আমরা কিন্তু তাদেরকে বুদ্ধিজীবী না বলে আমরা মনে মোরাল ইম্পারেটিভ। কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন, এট দ্য সেম টাইম বাবা কি জানেন, বুদ্ধিজীবীদের কাজ হচ্ছে জ্ঞানকে এসে আমাদের সামনে উপস্থাপন করা জড় পরিসরে। এখন সমস্যাটা হচ্ছে কি জানেন, যে মানে যে ধরুন এইটা ঠিক আছে ইউরোপের জন্য, ইউরোপ যে সময় বলতেছেন না যে ফিলোসফাররা, মার্কস যে সময় বলতেছিলেন যে ফিলোসফাররা কি দীর্ঘকাল কি করেছেন, অ্যানালাইসিস করেছেন, এখন জগৎ চেঞ্জ করার কথা। তার মানে হচ্ছে কি জগতে জ্ঞান অর্জন করে ফেলা হয়েছে, কিন্তু এখন পরিবর্তন করতে হবে। কিন্তু আমাদের এই মতো এই রাষ্ট্রগুলোতে আমরা 24-এর অভ্যুত্থানের পরে দেখলাম কি জানেন, আমাদের রাষ্ট্র নিয়ে শুধু সমালোচনা আছে, কোনো সমাধান নাই, তাই না? আপনাকে তো শুধু সমস্যা দিয়ে সমালোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এসেনশিয়াল, কিন্তু এটা দিয়ে কিন্তু নতুন রাষ্ট্র করতে পারবেন আপনি। তার মানে আপনাকে বুঝতে পারছেন ভাবতে হবে আপনার নতুন পুলিশ বাহিনী কিভাবে গঠন করবেন, আপনার নতুন বিশ্ববিদ্যালয় কিভাবে হবে, নতুন প্রশাসন কেমন হওয়া উচিত, নতুন রাষ্ট্র কিভাবে উচিত, নতুন সংবিধান করা উচিত। প্রত্যেকটা জায়গাতে বুঝতে পেরেছেন আপনার কি আছে, সংকট আছে, আপনি তা থেকে উত্তরণ চান। কিন্তু সেই উত্তরণ কি বাইরে থেকে বুঝতে পারছেন প্রেসক্রিপশন আকারে কি আমরা এখানে নিলে হবে? এটা কখনো হবে না, কারণ বাংলাদেশ এমন একটা জটিল রাষ্ট্র, এত জনগণ, যেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এবং হচ্ছে বুঝতে পারছেন এটার মানে প্রেসক্রিপ্টেড সমস্যা সমাধানের মধ্যে দিয়ে আমাদের আসলে এখানকার সমস্যা সমাধান করা সম্ভব না। ফলে এইটার দায়ভার কাকে দিতে হবে জানেন, আমাদেরকে এবং আপনাদেরকে। তার মানে হচ্ছে মনে রাখবেন কি জানেন, তাহলে বুদ্ধিজীবীরা যে সমস্যা আছেন জ্ঞানটা ডিসমিনেট করেন, শুধু মানে প্রদান করেন, এবং তাদের কাজ হচ্ছে কি জানেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। কিন্তু আপনার দায়িত্ব আবার দুটো, একটা হচ্ছে শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, শুধু তা না, আপনার পাশাপাশি কিসের বিরুদ্ধে মানে কি করা, শুধু জ্ঞান যে বিতরণ করবেন তা না, জ্ঞান উৎপাদন করা। কারণ জ্ঞানই তো এখানে নাই। আপনার এই সমাজের সংকটের যে সংকটগুলো আছে তার তো সমাধান আপনাকে খুঁজতে হবে, তাই না? সমস্যাগুলো তো আপনাকে দেখতে হবে। এই যে সংকট, যেমন এই যে আমাকেই দেখেন যে অবস্থা, সেটা হচ্ছে কেন আমি বুঝতে পারছেন যে মিজান ভাইকে খুঁজতেছিলাম, সেটা হচ্ছে যে যেদিন আমরা গাছ চয়েস করেছি যে এটা বট গাছ কিনা না, আমরা কেউই নিশ্চিত হতে পারতেছিলাম না। শুনতে অদ্ভুত লাগতে পারে, আমাদের তার চারপাশে বট গাছে ভর্তি না। ট্রাস্ট মি, সেটা শুধু আমার অবস্থা না, আপনি প্রচুর বুঝতে পারছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সব ভুটানের শিক্ষক নিয়ে আসলে অনেকে কনফিউজ হতে পারেন। তার কারণ হচ্ছে কি জানেন, আপনার হয়তো জানেন না, এখানে যে সময় ভুটানি শিখানো হইতো বুঝতে পারছেন, তখন সেই সময় ইউরোপিয়ান গাছপালার বই টই পড়ানো হইতো এখানে। তখন ওই সময় থেকে এখানকার ভুটানি স্টুডেন্টরা এই এলাকার গাছ চিনত না। যাই হোক, বাকি সেই অবস্থার উন্নতি হয়েছে, এখন আমরা লোকাল গাছ অনেক কিছু চিনি। এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। এটা কেন বললাম আপনার কি জানেন, আপনার জ্ঞানকাণ্ড কি করতে পারে আপনাকে, আপনার চারপাশের যে বাস্তবতা আছে তা থেকে আপনাকে কি করতে পারে, সরিয়ে দিতে পারে। তার মানে এই যে সমস্যাগুলো কিন্তু লোকেট করা আপনার গুরুত্বপূর্ণ অংশ, এবং যারা এই সমস্যাগুলোকে লোকেট করা, সমাধান করা এবং হচ্ছে নৈতিকভাবে অ্যাক্ট করা, এটাকেই বলা হয় থাকে কি জানেন, জ্ঞানাচার্য। এখন এই জ্ঞানাচার্যের বুঝতে পেরেছেন, মানে পরিষ্কার আপনাদের কাছে জ্ঞানাচার্য কি জিনিস, এটা কিন্তু বুদ্ধিজীবী থেকে তার দায়িত্ব আরো বেশি। শুধু আপনাকে বুঝতে পারছেন জ্ঞান মানে লোকের মধ্যে পৌঁছানো না, মানে পাশাপাশি আপনাকে জ্ঞান উৎপাদন করতে হয়, এবং একই সাথে বুদ্ধিজীবীদের মতো বুঝতে পারছেন আপনাকে নৈতিক স্ট্যান্ডটাও নেওয়া। ফলে আপনার দুই ধরনের দায়িত্বের জায়গাটা তৈরি হয় আর কি।
এবং এইটা কি করতে পারে আমাদের একজন জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে নতুন ধরনের উন্মোচনও করতে পারে, যে আপনি নিজের সমস্যাগুলো নিয়ে ভাবছেন, নিজের সমস্যার সমাধানগুলো খুঁজছেন। এবং আপনাদের বুঝতে পারছেন, আরেকটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি জানেন, আপনারা 80-র দশকে যারা বড়, আপনারা একটু পরে বড় হচ্ছেন, আমরা যখন বড় হচ্ছি, মিজান ভাই মনে আছে আমাদের বইয়ের মধ্যে রেগুলার বেসিসে লেখা থাকতে, বুঝতে পেরেছেন সেটা হচ্ছে কি, সি লেভেল রাইজ হইতেছে বাংলাদেশের, বুঝতে পারছেন মানে অনেক জায়গা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কি হচ্ছে, যে প্রচুর গাছপালা কাটানো হচ্ছে, ফলে কি হইতেছে, মানে ওজোন স্তরে গরম হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বাড়ানো, ওজোন স্তর, বুঝতে পারছেন আমাদের এনভায়রনমেন্ট গরম হয়ে যাচ্ছে কয়েক ডিগ্রি। এবং হচ্ছে কি, সেটা হচ্ছে যে বিভিন্ন পাহাড়ের উপরে যে গ্লেসিয়ার গুলো আছে না, মানে বরফগুলো, এগুলো গলা শুরু হচ্ছে, কিন্তু নতুন আকারে আর বরফ হচ্ছে না। ফলে ওই পানি কি হবে, নিচে মানে আস্তে আস্তে আসবে। ফলে কি হবে, ওই যে সমুদ্রের পানি আস্তে আস্তে উপরে উঠবে, এবং সমুদ্রের পানি যদি উপরে উঠে, সবচেয়ে বেশি ভিক্টিম কারা হবে, এর মধ্যে বাংলাদেশ একটা, পাশাপাশি প্যাসিফিক আইল্যান্ডে যে আইল্যান্ড গুলো আছে সেগুলো। এর ফলে কি করা হইলো, তাহলে আমাদের বুঝতে পারছেন বাদ দেওয়া দরকার। কি কারণে বাদ দেওয়া দরকার, যাতে বুঝতে পারছেন বিভিন্ন দিকে বাদ দেওয়ার প্রজেক্ট শুরু হইলো, মানে যে যাতে একদিকে স্যালাইন পানি ঢুকে না, অন্যদিকে আবার বন্যার পানি ঢুকে না, দুই দিকে। এবং হচ্ছে যে বুঝতেছেন বিভিন্ন জায়গায় বাদ দেওয়া জায়গাগুলোকে আলাদা করে, সি লেভেল যদি রাইস হয় তাহলে সমতলে থাকে না, বিভিন্ন জায়গায় যাতে পানি ঢুকতে না পারে। এবং এটা আপনারা সবাই জেনেও মানে বুঝে বড় হয়েছেন। ওই সময় এক লোক প্রোটেস্ট করছিলেন, ওয়ার্ল্ড ব্যাংক যে সমস্যা আছেন 80-র দশকে এই প্রজেক্টগুলো নিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF। উনি বললেন যে আমার তো হাইপোথিসিস এইটা না। তারা তখন বুঝতেছেন $বিলিয়ন প্রজেক্ট নিয়ে বাংলাদেশে আসতেছে, কি যেন বিভিন্ন জায়গায় বাদ দেওয়া, আপনি দেখবেন প্রচুর জায়গায় বাদ আছে, সুইচ গেট, যেখানে কোনো পানি আসা, মানে যেদিকে পানি ঢুকবে ওইখানেই বাদ দিয়ে রাখা হয়েছে। মানে পানি আটকানোর আমার দরকার, বুঝতে পারছেন, পানি থাকে না, কিন্তু ওইটা যেহেতু পানি বর্ষার সময়, বুঝতে পারছেন পানি যেটা এক্সট্রা, এটা আটকানো দরকার, কিন্তু দেখা দেওয়া হইতেছে কি জানেন, পানি যাতে ভিতরে না ঢুকতে পারে সেই জায়গায়। ফলে উনি সময় বললেন যে আমার তো মনে হয় না বাংলাদেশের ল্যান্ড হারাবে, বাংলাদেশ বরং ল্যান্ড গেইন করবে। এর পরের বৈঠক থেকে ওনারা কি করা হলো জানেন, ওয়ার্ল্ড ব্যাংকের হেড অফিসে বুঝতে পারছেন ওনারা আর বইটিকে দাওয়াতই দেওয়া হয় না। উনি এই বই লিখেছেন এরপরে পরবর্তী সময় এটা নিয়ে, এই গল্প নিয়ে। সেটা হচ্ছে কি জানেন, আমরা জানি এখন প্রত্যেক বছর বাংলাদেশের নদী ভাঙ্গনে ল্যান্ড ভাঙ্গে হচ্ছে 35,000, এবং হচ্ছে অথবা 32 থেকে 35,000, এবং আমরা জানি প্রত্যেক বছর আমরা ল্যান্ড গেইন করি কত, 52 থেকে 55,000-এর মতো। আর যেবার বুঝতে পেরেছেন ভূমিকম্প হয়, তখন প্রচুর বুঝতে পেরেছেন কি আসে, মানে যে ওই প্রচুর বালি সিল আসে, পলি আসে, পলি আসলে কি হয়, বঙ্গোপসাগরে আরো বেশি কি হয়, মানে ল্যান্ড তৈরি হয়। তার মানে আমরা ল্যান্ড প্রত্যেক বছর গেইন করছি, মনে রাখবেন। তার মানে আপনার যে বুঝতে পারছেন পুরো আপনার জ্ঞানের যদি বুঝতে পারে যে অন্য, এটা সত্য, প্যাসিফিক আইল্যান্ড কি জানেন, গ্লেসিয়ার যে সময় মানে যে পানি হয়ে মেল্ট ডাউন করছে, তখন কি হইতেছে, সি লেভেল রাইজ হচ্ছে, তখন প্যাসিফিক আইল্যান্ডের বুঝতে পারছেন ল্যান্ড হারাচ্ছে, কিন্তু সেটা আমরা না। তার মানে স্থানিক জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ, এবং কত হাজার হাজার কোটি টাকা আপনার খরচ হয়ে গেছে এই সব কারণে। এটা একটা ছোট্ট উদাহরণ। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে সংকটগুলো বুঝতে পারছেন, এইগুলো তাহলে আমাদের কোথা থেকে এবং কিভাবে কিসের, আমরা বুঝতে পারছেন তো আলাপ করতে করতে একবার বলতেছিলাম, সেটা হচ্ছে কি জানেন, আমাদের এখানে শুনুন, আপনি যে কোনো ধরনের জ্ঞান চর্চার জন্য প্রথম যে বিষয় দরকার কি জানেন, ডিবেট, বিতর্ক। এখন আমাদের এখানে বুঝতে পারছেন, এখন আমি যদি বলি যে বিতর্ক বুঝতে পেরেছেন করা দরকার, আপনি ভাববেন কি জানেন শুধু এথেন্সেই বিতর্ক হয়েছিল, আর কোথাও বিতর্ক হয় নাই। এবং হচ্ছে আমাদের এখানে বুঝতে পেরেছেন অনেকগুলো মুক্ত মঞ্চ আছে না, মানে এথেন্সের এম্পোরিয়ামের মধ্যে কোথাও কোনোদিন মানে দেখা যায় শুধু জুডো বিতর্ক করে, কথা বুঝতে পারছেন, কোনো বুঝতে পারছেন দার্শনিক গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আপনি বিতর্ক দেখবেন, দেখবেন না। কিন্তু মজার বিষয় হচ্ছে কি জানেন, এখন থেকে 2,500 বছর আগে এখানে একটা বিশেষ সংস্কৃতির বিকাশ ঘটেছিল, এবং এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা বোঝা এখানকার যে ধর্মগুলো আছে না, অথবা ধর্ম এবং রিলিজিয়নের মধ্যে একটা পার্থক্যের জায়গা আছে, প্রথমে একটু লক্ষ্য করা দরকার। সেটা হচ্ছে, আমি ওই যে আজকে ক্লাসেও আলোচনা করছিলাম, আমার কিছু স্টুডেন্টও এখানে ছিল, সেটা হচ্ছে কি জানেন, ধর্ম এবং রিলিজিয়নের মধ্যে, সেটা হচ্ছে রিলিজিয়ন হচ্ছে একটা কমিউনিয়াল, ল্যাটিন শব্দ রিলেগারি থেকে আসা, এটা গ্রুপের হইতে পারে। এইখানকার ধর্ম হইতেছে কি জানেন, সেটা হচ্ছে যে এটা ব্যক্তিরও হতে পারে, অথবা কি হতে পারে, এটা গ্রুপেরও হতে পারে। ফলে এখানে ধর্মের ধারণাটাই একটু খানিকটা ভিন্ন। যেমন আছে কি, এই যে এই গাছের ধর্ম কি, এরকম বলা হয় না, মানুষের ধর্ম, টেবিলের ধর্ম থাকে না, এই শব্দগুলো যে ব্যবহার করা হয়, এটা মূলত ব্যবহার করা হয় কি জানেন, ধর্মের এখানে ধারণা ভিন্ন। তার মানে সেটা ব্যক্তিরও হতে পারে, কিসের হতে পারে। এইখানে যে সমস্যা আছেন, বিভিন্ন গোষ্ঠীগুলো দাঁড়াচ্ছে, যারা পরবর্তী সময় ধর্ম আকারে মানে মার্চ করে, এরা বুঝতে পারছেন ঠিক এক্স্যাক্টলি যে নর্মালি বুঝতে পারছেন আমরা মধ্যপ্রাচ্যে যেভাবে দেখি, অথবা হচ্ছে যে ইউরোপে দেখি, এটা থেকে খানিকটা ভিন্ন। এখানে কি হয়েছে বুঝতে পারছেন, ছোট ছোট গ্রুপ, এরকম যেরকম আমরা আলাপ করছি না, এরকমই গ্রুপ আকারে বুঝতে পারছেন এগুলো অনেক কিছু বিকাশ হয়েছে। এখন ঘটনা হয়েছে কি, যেমন মনে করুন বুঝতে পারছেন, আমরা যে সময় মানে যে ওই পালি ত্রিপিটক সাহিত্য দেখি, দীর্ঘনিকায়
গৌতম বুদ্ধ যেদিকে হাঁটতেছেন তার সাথে বুঝতেছেন 1000-1200 লোক। এখন প্রথম দিকে বুঝতে পেরেছেন ওই সময় লোক থাকতো কি খুবই কম, 10 জন 15 জন 20 জন। এখন এরা যে সংসারছেন যে সংসারব্রত ত্যাগ করতো, এই সংসারব্রত ত্যাগ করার পরে এখানে যেটা হতো কি জানেন, তখন তো আপনাকে মানে কিভাবে আপনি চলবেন ফিরবেন। এখন যারা মানে যে কিসে বৈদিক সংস্কৃতিতে আমরা যেটা দেখি, পূর্ব দেশের সাথে মধ্যে একদম মধ্যম দেশ এবং হচ্ছে কি জানেন পশ্চিম দেশের একটা ফারাকের জায়গা আছে। বেদের তো আমরা জানি পশ্চিম দিক থেকে আসতেছে, সেই বেদের যে সংস্কৃতিতে আছে সেখানে একটা গুরুত্ব দেওয়া হয় কিসের মধ্যে, সেটা হচ্ছে বুঝতেছেন ঋষি যে একবারে বুঝতেছেন যে অরণ্য থাকে, এবং হচ্ছে বুঝতেছেন ব্রাহ্মণ যে সংসার থাকে। কিন্তু এই এলাকায় কি হচ্ছে ভিন্ন জিনিস, এই মানে যে কিসে পূর্ব দেশে এইখানে আসলে এরা না ঋষির মতো জীবনযাপন করে, মানে যে শ্রমণরা না হইতেছে বুঝতেছেন ব্রাহ্মণদের মতো জীবনযাপন করে। এরা হইতেছে কি জানেন, এই শ্রমণরা উৎসারছেন যে সময় সংসার ধর্ম ত্যাগ করে, কিন্তু প্রত্যেকদিন সকালে এসে বসেছেন গ্রামে নগরে এসে বসেছেন ভিক্ষাবৃত্তি করে। তার মানে এর ফলে যেটা হয়েছে কি জানেন, সে যে জঙ্গলের ফল টল মল খেয়ে থাকে না, ওইখানে একটা সভ্যতা করেছে, সেটাও করে না সে। আবার হচ্ছে বুঝতেছেন ব্রাহ্মণের মধ্যে এখানে থাকে না, সে কি করে বুঝতেছেন, এটাকে বলা শ্রমণ। শ্রমণ সংস্কৃতি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অনেকেই ধরতে পারেন না, এটা খুব ভিন্ন। সেটা কি জানেন, সেটা হচ্ছে এরা হেঁটে হেঁটে বেড়ায় এবং হচ্ছে ভিক্ষা করে। এখন আপনি যখন ভিক্ষা করবেন ঘরে ঘরে যাবেন সকালে, তখন আপনার সমস্যা হচ্ছে কি জানেন, আপনি তো বেশি দূরে কি থাকতে পারবেন, নগর থেকে শহর থেকে আপনি কখনো থাকতে পারবেন না, আপনাকে কাছাকাছি থাকতে হবে। আর ফলে বুঝতেছেন সংখ্যা যে সময় বড় হয়ে যাবে বুঝতেছেন হাজার কানেক, তখন সমস্যা হয় কি জানেন, তখন আপনি তো চাইলেই যে কোনো জায়গায় সাধারণ মানুষের গ্রামে যদি বলেন 1000 লোক যায়, ওখানে তারা খাবার দিতে পারবে, দিতে পারবে না। ফলে যেটা হইলো কি জানেন, তখন বড় বড় বুঝতেছেন জমিদার রাজা এদের পেট্রন করা শুরু হইলো। সাথে আরেকটা ঘটনা ঘটলো, আমরা জানি বুঝতেছেন গৌতম বুদ্ধের সময় এখান থেকে 2500 বছর আগে সেখানে বিম্বিসার নামে এক রাজা ছিলেন, তিনি অজাতশত্রু না তার বাবা। এবং অজাতশত্রুকে যদি আপনি না চিনেন কোনো সমস্যা নাই, আপনি অজাতশত্রুর সাথে কানেক্টেড আরেক চরিত্রকে আপনি চিনেন। সে হচ্ছে কে, আম্রপালি আছে না, আমের নাম শুনেছেন না, এই আমের নাম আম্রপালি হয়েছে কেন, তারও পিছনে একটা গল্প আছে। এইটা হচ্ছে সব গল্প একসাথে ইন্টার কানেক্টেড। এবং আপনি আজকে বলবো কেন বুঝতে পারছেন একই সাথে আমাদের এখানে বড় বড় স্থাপনা গুলা আম গাছের তলায় হইতো, বট গাছের তলায় হইতো, খুবই কানেক্টেড, খাবারের সাথে কানেক্টেড। সেটা হচ্ছে কি জানেন, এই আম্রপালি মূলত হইতেছে বুঝতেছেন তা পালি না হচ্ছে আম্বপালি। আম্ব অনেক জায়গায় আমি জানি না, আপনার যেটা রাঁচি টাচ্ছে স্যার আম্ব টাম্ব বলা হয় না আমকে, এটা হচ্ছে হ্যাঁ ওই যে আগে বলা হতো এটা হচ্ছে মাগধি প্রাকৃতিক ভাষা। এই আম্বপালি বুঝতে পেরেছেন, তার হচ্ছে সাথে সম্পর্ক ছিল হচ্ছে অজাতশত্রু, আর অজাতশত্রু বাজার থেকে বিম্বিসার। বিম্বিসার কি করলেন বুঝতে পারছেন, অঙ্গ দখল করার পরে মানে এই এলাকাটা মানে যে এবং এইদিকে আরবানাইজেশন এবং তার পার্ট, উনি তখন কি বলেন যে সাধারণত কি হয় পতিত ভূমি, পতিত ভূমি আছে না, ওই যে এই এলাকার বিল রাস্তার মধ্যে নিচু ভূমি, এগুলো পতিত ভূমি। আজকালকে যেটা রাষ্ট্রীয় ভূমি হয়ে গেছে সরকারের ভূমি, এর আগে বুঝতে পারছেন খাস জমি যেটা বলা হয়, কিন্তু এটা আগে ছিল পতিত ভূমি, যে ভূমিতে যে কেউ যায় বুঝতে পারছেন আপনি থাকতে পারবেন, কোনো সমস্যা নাই, কেউ তুলে নিয়ে যাবে না। আজকে যে আপনি চরে উঠলে বুঝতে পারছেন কয়েকদিন পরে চোর থেকে আপনার তুলে দিবে, কারণ এগুলো সব হয়ে গেছে কি জানেন খাস জমি। অথচ সাধারণ মানুষ থাকে না, ভূমিহারা টুমিহারা আছে না যারা, যারা তো এখানে থাকতে পারে, এটা খুব স্বাভাবিক বিষয়। বিম্বিসাও একই কাজ করছিলেন, সেটা হচ্ছে কি জানেন, সব পতিত ভূমির মালিকানা নিয়ে নিয়েছিলেন বুঝতে পারছেন আমাদের রাষ্ট্রের মতো, রাষ্ট্রের মালিক। ফলে কি হয়েছে, এই যে বড় বড় গ্রুপ আছে তারা যে কোনো জায়গায় থাকতে পারে না, তখন তাদের পেট্রন দরকার। পেট্রন যদি থাকতে হয় তাদের কনভিন্স করতে হবে, সে ভালো আইডিয়া নিয়ে আলাপ করে। তখন মগধে কি করা হতো জানেন, বিতর্ক আয়োজন করা হতো। কোথায়, বট গাছের তলে অথবা আম গাছের তলে। এই যে বট গাছের তলে যে বিতর্ক করা হতো, যে বিতর্কে জিতবে না সে পুরস্কার পাবে। এবং এই ধরনের বিতর্কের অনেক গল্প পাবেন বুঝতে পারছেন আপনি বিভিন্ন জায়গায়, যেমন হইতেছে ওই যে ওই কিসের মানে যে মিলান্দা পুনা নামে বুঝতে পারছেন এক মানে যে প্রশ্নর বই, মানে হচ্ছে যে রাজা রাজা ছিলেন, উনি প্রশ্ন করতেছেন এবং বিতর্ক হইতেছে রাজসভায়, এবং সে বিতর্কে জিতলে বুঝতে পারছেন ধরেন 1000 খাসি 1000 গরু এরকম দিয়ে দেওয়া হইতো, এরকম একটা কালচারও ছিল আর কি। কিন্তু এইখানে আবার এরকম প্রাণী দেওয়া হইতো না। এই এলাকায় যেটা হইতো কি জানেন, সেটা হচ্ছে যে বিতর্কে যে জিতবে তাকে বুঝতে পারছেন দেখভালের দায়িত্ব নিতেন এই গ্রুপকে। সে যেহেতু গ্রুপ আকারে অনেক বড় হয়ে গেছে, পতিতভূমি বলে কোনো কিছু নাই, সবকিছুর মালিকানা, ফলে বিতর্ক করার মাধ্যমে বুঝতেছেন মানে জয় বিজয়। এখন ঘটনা হচ্ছে কি জানেন, এই এলাকার যে আমরা যারা যে এই এলাকার ধর্ম দর্শন নিয়ে আমরা পরিচিত, তারা অনেকেই জানি সেটা হচ্ছে যে এই এলাকার যে ধর্ম দর্শন গুলো আছে, এটা গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন, এখানে আপনি বললেন যে বুঝতেছেন যে ঐশ্বরিক ভাবে এটা সত্য, এটা কিন্তু অন্য গ্রুপ কি মানবে,
মানবে না, কারণ আপনি বিতর্ক তুলে সেটেল ডাউন করবেন কিভাবে? ফলে আপনার দরকার আর্গুমেন্ট। ফলে এই এলাকায় আপনি দেখবেন কি জানেন, সব সময় এই এলাকার ধর্মগুলো শুরু হয় কি জানেন, অপরাপর যে গোষ্ঠীগুলো আছে না তাকে সমালোচনা করার মধ্যে দিয়ে। এবং এটা কেন বোঝা আপনাদের খুব ইম্পর্টেন্ট। আপনি দেখেন সংকটগুলো কোথা থেকে কোন দিকে যায়। সেটা হচ্ছে আপনারা বাউলদের দেখছেন না, আপনারা খেয়াল করছেন কিনা না, 57 ধারা এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সবচেয়ে বেশি উচ্চাসেন মামলা খাইছে কারা? বাউলরা। কেন জানেন? কারণ হচ্ছে বাউলরা উচ্চাসেন শুরুই করে অন্যান্য মত খণ্ডন করার মধ্যে দিয়ে। এখন অন্যান্য মত যেহেতু খণ্ডন করে, এটা অনেকের অনুমতিতে লেগে যায় এবং সে সেই মানে যে মামলার মধ্যে ধরা খায় কি। অথচ এটা হচ্ছে এই এলাকার দীর্ঘকালে কি প্র্যাকটিসের মতো। আপনি দেখেন না, দুই পক্ষ বিতর্ক করতেছে এবং এগুলা আগে এত সমস্যা ছিল না, কারণ এটা আইসোলেটেড ছিল। আজকালকে ডিজিটাল যুগে কি হয়েছে, ভিডিও করা হয়, সোশ্যাল মিডিয়া আসে এবং হচ্ছে ডিকনটেক্সচুয়ালাইজ হয়ে পড়ে, থাকে না? তখন যে এই ক্রাইসিস গুলা তৈরি হয় আর কি। এখন আমরা তুলে এখান থেকে কি নিতে যাচ্ছি, আমরা আসলে বুঝতে পেরেছেন এখান থেকে এটা মানে কনসেপ্ট নিতে যাচ্ছি কি জানেন, সেটা হচ্ছে যে এই যে বিতর্কগুলো, যেই বিতর্কগুলো আসলে সাধারণত মানে আয়োজন করা হতো, আমরা তো আর ওইখানে বুঝতে পারছেন, কেউ কেউ বুঝতে পারছেন, ধরেন আপনি বিতর্কে জিতলেন, আপনারা বুঝতে পারছেন, থাকে না 100 একর বুঝতে পারছেন এলাকা, ওই যে ভাইস চ্যান্সেলর তো আর দিতে পারবেন না, থাকে না, অথবা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তাহলে এইটার মূল জায়গাটা হচ্ছে কি জানেন, এখানে বিতর্কের মধ্যে দিয়ে আপনি একটা অদ্ভুত জিনিস দেখেন, এই যে আমরা বড় বড় যে বুঝতে পারছেন ফিলোসফিক্যাল ঘটনাগুলো আমরা লক্ষ্য করি, এগুলো কিন্তু সবগুলোর জন্ম হয়েছে এই বিতর্কের মধ্যে দিয়ে। এবং এখানে শুধু বিতর্ক মানে বুঝতে শেষ ছিল না, বিতর্ক কিভাবে বুঝতে আপনি করবেন, বিতর্কে কে হারছেন কে জিতছেন তার জন্য আবার ম্যানুয়ালও তৈরি করা হয়েছে, যেখানে বুঝতে ন্যায়শাস্ত্র বলা হয় থাকে, আমরা ইংরেজিতে অনেকে লজিক বলে থাকি। তার মানে এখানে লজিকটা ইমার্জি করতেছে বুঝতে বিতর্ক শাস্ত্র অংশ থেকে। এখন আমাদের আসলে কুন্ততলার উদ্দেশ্য দিলে কি, খুবই সিম্পল, ওই শব্দটা আসতেছে ওই জায়গা থেকে, কুন্তশালা মানে প্রশ্ন, থাকে না, প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে দিয়ে। আমাদের মূল বিষয় হচ্ছে আমরা তো সমকালীন সোসাইটিতে, এটা তো আর 2500 বছর আগের সোসাইটি না, এটা ভিন্ন সোসাইটি, ভিন্ন ধরনের আমাদের সময় আছে, আমাদের ধরনের ক্রাইসিস ভিন্ন, আমাদের আইনের বেড়াজাল ভিন্ন। আমি যে সব অভ্যুত্থান হলো, অভ্যুত্থান হওয়ার পরে বুঝতে পেরেছেন, আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেসব বিষয়গুলোকে বুঝতে পেরেছেন অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, এই অভ্যুত্থানে বুঝতেছেন স্টুডেন্টরা যা কিছু করেছে সবগুলো একটা বুঝতেছেন 80% লোকে কিন্তু ওই সিকিউরিটি একটা অপরাধী। রাষ্ট্রীয় সিম্বল ভাঙা যাবে না, তারপরে বঙ্গবন্ধুর কি করা যাবে না বুঝতেছেন, তারপর হচ্ছে যে ব্যঙ্গ করা যাবে না, এটা সব বুঝতেছেন এন্টায়ার জায়গাগুলো কি হচ্ছে একটা জায়গায় পৌঁছেছে, সেটা হচ্ছে সবাই অপরাধী হয়ে পড়ে। তো আমি একদিন ওই যে অভ্যুত্থানের পরে মাহফুজ যে সময় কি হয়েছে, ওই মানে যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী আছে, তো মাহফুজের সাথে আমি এটা প্রোগ্রাম করে শেষ করেছি এখন, এবং বাংলা একাডেমির ওই ডিজি ওই যে আজম ভাই তো মধুর ক্যান্টিন আমরা আলাপ করতেছিলাম, ওই সময় মাহফুজা বলতেছে স্যার কেমন আছেন এবং এটা তো তখন আমি তারা ওইটা বলতেছিলাম, কেন প্রথমে ডিজিটাল সিকিউরিটি একটা বাতিল করার না, কারণ যেই ছেলেমেয়েরা এতদিন কথা বলতে পারে না এই নিপীড়নের কারণে, এবং থাকে না, তাহলে তো তোমাকে এই স্পেস তো ওপেন করে দেওয়া দরকার, তখন সে বলে যে মাসখানেকের মধ্যে হবে। কিন্তু আমরা এখন আবার দেখলাম কি জানেন, একই ধরনের বুঝতেছেন আগের ক্যারেক্টারটাই ডিজিটাল সাইবার সিকিউরিটিতে থেকে যাচ্ছে খানিকটা। অন্যদিকে যেটা হচ্ছে কি জানেন, তার মানে আমাদের আইনি পরিসরটা খুবই ভিন্ন এখন থেকে 2500 বছর আগে, ফলে আমরা কোনো সময় মিলাইতে পারবো না। কিন্তু এট দ্য সেম টাইম আপনি এতে করে কি জ্ঞান চর্চা ছেড়ে দিবেন, বিতর্ক কি ছেড়ে দিবেন? বিতর্ক তো খুবই ইম্পর্টেন্ট, মানে থাকে না, এর মধ্যে চিন্তার স্পষ্টতা আছে, বুঝতেছেন কার দুর্বলতা কোথায় সেটা বোঝা যায়, অনেক সমস্যা আছে শ্রদ্ধার সাথেও করতে হয়। সেই জায়গা থেকে মানে যে আমরা ভাবলাম কি জানেন, তাহলে আমাদের এই সমকালীন পরিসরে বুঝতে পেরেছেন যে অনেকগুলো বিষয় নিয়ে বিতর্ক চলছে, তাহলে আমরা তো যেটা করতে পারি কি জানেন, সেই বিতর্ক বুঝতে এখানে আয়োজন করতে পারি। একই সাথে বুঝতেছেন আরবার যেই জ্ঞানটা ধরো এই যে আলাপ করতেছিলাম, সেখানে বুঝতেছেন আমাকে ওই যে অমিত যে সময় পরিচয় হিসাবে করিয়ে দিচ্ছিল যে পূর্বপক্ষ হিসাবে, আপনাদের মাথায় মানে এটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে আসার কথা, এটা কেন পূর্বপক্ষ কেন, থাকে না? এর কারণ হচ্ছে কি জানেন, উত্তরপক্ষ তুলে কে বলেন তো? আপনারা সবাই। আমি যা বলেছি তার সাথে বিরোধিতা করাই হচ্ছে আপনার মূল কাজ, তা না হলে কি কখনো জ্ঞান বিকশিত হয় না। ফলে এটার মূল এবং প্রাইমারি জায়গায় হইতেছে কি জানেন, আমি কোন একটা জিনিস বলেছি সেটা যদি আপনি সঠিক ভাবেন, পরখ করে না নেন, এটার যদি সমালোচনা না করেন, তাহলে এই সোসাইটি আগাবে কিভাবে? ফলে এখানে বুঝতে পারছেন আমরা মানে যে এটা মানে যে এখানে সূত্রধর, আমরা আগে যে শব্দটা ব্যবহার করেছি, তারপর হচ্ছে উত্তর সাধক, কেউ উত্তর সাধক হতে পারেন, সূত্রধর হতে পারেন। সূত্র হচ্ছে কি, সূত্র ধরিয়ে দিচ্ছেন আপনার নতুন চিন্তায়। আবার হচ্ছে যে উত্তর সাধক যিনি আগে সাধনা করেছেন, আপনি এখন সাধনা করছেন। বাট এইখানে কেন আমরা নতুন আর একটা শব্দ পিক আপ করলাম, সেটা হচ্ছে যে পূর্বপক্ষ, মানে হচ্ছে যে
এখানে যারাই কথা বলছেন এরা সব হচ্ছে পূর্বপক্ষ, আপনার আগের পক্ষ। আপনি হচ্ছেন পরবর্তী পক্ষ, যেখানে বুঝতেছেন তাকে মারিয়ে আপনার বুঝতেছেন দাঁড়াইতে হবে, তাকে উত্তরণ করার মধ্যে দিয়ে বুঝতে পারছেন আপনি নতুন জ্ঞান তৈরি করতে হবে। কারণ আমরা কি বলেছিলাম, জ্ঞানাচার্য হওয়ার জন্য আপনি বুঝতে পারছেন বুদ্ধিজীবীদের মতো শুধু জ্ঞান ডিসিমিনেট করা না, আপনাকে নতুন জ্ঞান উৎপাদন করতে হবে। এবং নতুন জ্ঞান উৎপাদন করার মধ্যে দিয়ে এই রাষ্ট্রের যে থাকে না সংকট থেকে শুরু করে বুঝতে পারছেন যে সামাজিক সংকট থেকে শুরু করে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আমাদের নতুন ভাবনা দরকার। এই ভাবনাগুলো যদি বুঝতে পেরেছেন আমরা ডেভেলপ না করতে পারি, তাহলে কিন্তু জানেন যে আমরা যে এই যে প্রায় 1600 মানে যে ইউএন এর অফিসিয়াল ডকুমেন্টের মধ্যেই আছে, এই প্রাণগুলো আসলে বৃথা। মনে রাখবেন কি জানেন, মুক্তি তখনই আসবে যে সময় চিন্তা মনন বুঝতে পেরেছেন আমাদের কি করবে, নতুন জ্ঞান আমাদের জীবন মানের উন্নতন করবে। জীবন মানের যদি আমরা উন্নত না করতে পারি, থাকে না, জনপরিসর যদি বেটার না করতে পারি বুঝতে তাহলে কি উন্নয়ন আসবে, থাকে না। আর আপনার তো বুঝতে আপনার আমার সবারই বুঝতে মূল এবং প্রাইমারি টাস্ক হচ্ছে কি জানেন, মনে রাখবেন কি জানেন, এটা আপনার হিস্টোরিক্যাল বার্ডেন, ঐতিহাসিক দায়। সেটা হচ্ছে কি জানেন, নতুন ভাবে ভেবে উঠছেন এই জ্ঞানকাণ্ডকে এমন ভাবে অগ্রসর করা যেতে হচ্ছে এই মানুষগুলোর বুঝতে পেরেছেন থাকে না মুক্তির দিকে নিয়ে যেতে পারেন। এবং এই দায়টা আপনার নিজের মধ্যে নিজে বোধ করা খুবই জরুরি। আপনি যদি নিজের মধ্যে এই বোধ না করতে পারেন বুঝতে মনে রাখবেন আপনার সমস্যার সমাধান করতে বুঝতে পেরেছেন এখন কেউ আসবে না। আপনি দেখতেছেন না আপনার সমস্যা আমাদের সমস্যা বুঝতেছেন আমাদেরকেই সমাধান করতে হবে, সমাধানের পথ খুঁজতে হবে। কোথাও বুঝতেছেন সহজ অলস বুদ্ধিজীবিতা করে হবে না। অলস বুদ্ধিজীবিতা কি বলেন, আমি তার সময় মজা করে বলি আজকাল, সেটা হচ্ছে যারা বুঝতেছেন বিভিন্ন বই টই পড়ে বুঝতেছেন আইসা কথা বলেন, এগুলো হচ্ছে অলস বুদ্ধিজীবিতা। মানে সে বই টই তো আছে, এটা তো থাকে না। আর 2-4 দিন পরে বুঝতেছেন আলেক্সা অথবা সিরি অথবা হচ্ছে যে কি যেন চ্যাট জিপিটি, এরা তো এইসব কাজ করে দিবে। আপনাকে তো আপনার মাথায় তুলতে হবে, থাকে না, এঙ্গেজমেন্টের মধ্যে ঢুকতে হবে। তার মানে হচ্ছে এখানে পূর্বপক্ষ এবং উত্তর পক্ষের বিষয়। এখন হচ্ছে যে এখানে দুই ফরম্যাটে প্রোগ্রাম হবে। একটা হচ্ছে যে ধরুন থাকে না কিছু লোকজন হয়তো প্রস্তাবনা দিবেন, আপনারা মূল এবং প্রাইমারি শর্ত হচ্ছে এঙ্গেজ হওয়া, মানুষ থাকে না আপনারা কিভাবে সমালোচনা করাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে কিন্তু এটা অবশ্যই কিসের মতো, শ্রদ্ধার সাথে। শুনেন, নচিকেতা বুঝতে পেরেছেন মানে যে একবার কি জানেন, মৃত্যুকে আমরা তো জানতে পারি না জীবিত অবস্থায়, তো সে দরকার হলে মারা যাওয়ার পরে বুঝতে পারছেন মৃত্যু কি সেটা জানতে চায়। তখন মানে বুঝতে পারছেন যে ওই যে মানে মৃত্যু বরণের মধ্যে যে মৃত্যু কি যে জানতে চায় বুঝতে পারছেন, তখন যমদূতের কাছে মনে হলে বুঝতে পারছেন সে এই যে জানাটা তার প্রতি একদম শ্রদ্ধার জায়গাটা যমদূতের তৈরি হয়েছিল। কি কারণে তৈরি হয়েছে বুঝতেছেন, সে তো ওই যে থাকে না ডেডিকেশনের মধ্যে দিয়ে। তাহলে আপনি যাই করেন না কেন বুঝতেছেন সেটা শ্রদ্ধা খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনার যে উত্তর পক্ষ যে থাকবে সে যে বুঝতে পেরেছেন আপনি তাকে শ্রদ্ধা করবেন না তা না, সে যে মতেরই অবলম্বন না হোক না কেন, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যে মত যে পথেরই হোক না কেন, মনে রাখবেন সব মত পথ বুঝতে পেরেছেন আপনাকে মানে কি একটা মত পথ, হয়তো আপনি মানতে পারেন না মানতে পারেন, এটা একটা মত পথ এবং সেটা সবগুলোকে শ্রদ্ধার সাথে নেওয়া। তা না হলে আপনি কখনো নতুন সোসাইটি সাথে করতে পারবেন না। নতুন সোসাইটির মূল বিষয় হচ্ছে কি জানেন, আপনার অন্য মত আপনার যার সাথে একমত না তাকে বুঝতেছেন আপনাকে কি করতে হবে, এটা শ্রদ্ধার জায়গা থেকে দেখা। এবং যার সাথে আপনি বিতর্ক করছেন কখনো খেপলে হবে না, যেটা আমরা ওই যে এখানে আমরা একটা ভাবছি কতটা আইন জোড়ায় দিব এবং কিভাবে বিতর্ক করতে হবে, সেটা হচ্ছে কি জানেন, মানে আপনি খেপলে চলবে না। মানে খেপছেন মানে আপনি কি হেরে গেছেন, মানে আপনি খেপলেই বুঝতে পারছেন হেরে যাচ্ছেন না, তার মানে আপনি কখনো এখানে আপনি খেপতে পারবেন না। আপনার কি হইতেছে এবং হচ্ছে যিনি আক্রমণ চালাচ্ছেন শ্রদ্ধার সাথে। তো আমরা ভাবছি বুঝতে পেরেছেন দুটো জায়গা দুই ফর্মেটে হবে আলাপ। একটা হচ্ছে যে উত্তরপক্ষ হিসেবে কেউ হয়তো আলোচনাও করতে পারেন এরকম, আরেকটা হচ্ছে বিতর্ক আকারে। তো কিছুদিন ধরে আপনারা হয়তো জানেন যে ওই মানে অধ্যাপক স্বাধীন সেন আর্কিওলজি বিভাগের, উনি মোরলেস বুঝতে পেরেছেন যে ওই যে আমি তো দীর্ঘকাল ধরে বুঝতে পেরেছেন বিভিন্ন জায়গায় বি উপনিবেশন বিক্রি করে বেড়াই, আপনারা তো জানেনই। তো মানে বি উপনিবেশনের ফেরিওয়ালা। তো অপরাপর বি উপনিবেশন থেকে আমাদের আবার অবস্থান ভিন্ন, বাংলাদেশের বি উপনিবেশন তো এটা একান্তভাবে বাংলাদেশের, এটা অন্যান্য যে বিভিন্ন স্কুলগুলো আছে এদের থেকে আমরা খুব ভিন্ন চিন্তা ভাবনা পোষণ করি। এবং এটাও কিন্তু আমাদের ওই প্রজেক্টেরই অংশ, সেটা হচ্ছে আমাদের এখানকার জ্ঞানকাণ্ড আমাদের এখানকার মতো দাঁড়াইতে হবে আর কি। এখন মানে আর প্রশ্ন হচ্ছে কি জানেন, যে সেটা যে ওই কিসের বিষয় ওই কোথা হ্যাঁ, এখন তাহলে মানে তো উনি আবার উপনিবেশিত বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে লোক, তখন আর্কিওলজি বিভাগের মাসুদ ইমান মান্না বলেন তো ওকে ভেরি গুড। প্রথম বিতর্ক কেন বুঝতে পেরেছেন, মানে যে আপনারা দুইজনই মিলে না করেন, সেটা হইতেছে এইটা। তখন স্বাধীন সেন একটা দারুণ একটা বিষয় বলেছেন, তৈরি বুঝতেছেন বিতর্কের শেষে একটা কাজ করতে হবে। এবং যেটা মনে করি আমাদের আসলে আমাদের সেটা হচ্ছে কি জানেন, দুই বিতার্কিক বিতর্ক শেষ করার পরে একজন আরেকজনকে বুঝতেছেন মালা পড়ায় দেওয়া।
আপনার কাছে মনে হইতে পারে বুঝতে পারছেন যে কেন এটা মানে অদ্ভুত বিষয়, কিন্তু এটা হচ্ছে শ্রদ্ধা। কথা বুঝতে পেরেছেন? তার মানে মনে রাখবেন বুঝতে পারছেন, এখানে যত আলোচনা চলবে না কেন দোনো পক্ষই কিন্তু আমরা একে অপরকে বুঝতে পারছেন মালা পরিয়ে দিচ্ছি, কেন স্যার মনে করি দোনো পক্ষই বিজিত। এইটা এক্স্যাক্টলি উনি ওই জায়গা থেকে বলেছেন, আমরা হয়তো মালার জায়গা থেকে একটু ভিন্ন এঙ্গেলে করবো, হয়তো থাকে না একজন একজন এটা, অথবা ওই যে কিটা দেওয়া একটা ওই যে মানে কিছু একটা অন্য একটা স্টাইল নিবো আর কি, যেটা আমরা, বাট এটা হচ্ছে কি জানেন, এটা একটা কনসেপচুয়াল বিষয়। সেটা হচ্ছে আপনি যেখানেই যান না কেন এটা উত্তর পূর্ব পক্ষ থাকবে। তো এইটা আমি আর দীর্ঘায়িত করতেছি না, অনেক সময় নিয়েছি। আমি জানি আপনাদের বুঝতে পারছেন, মশা টশা বুঝতে পেরেছেন, মানে এটা বড় সমস্যা। তবে আমি একটা বিষয় বলে রাখি, মশাও কিন্তু সমস্যা, এবং মশার সাথে বুঝতে পেরেছেন আমরা মারবো নাকি তাকে তাড়াবো, বুঝতে পেরেছেন, এটা কিন্তু নৈতিক সমস্যা। এবং হচ্ছে যে মশার প্রতি আমাদের নৈতিক দায়িত্ব আছে কিনা না, সেটা নিয়েও এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আপনি ভাবলে, আপনারা যদি ভাবেন যে এই প্রশ্ন আমি প্রথম তুলছি, তা না, এখান থেকে 2500 বছর আগে এই প্রশ্ন তুলেছে। এখানে অনেকে কি করেন, সেটা হচ্ছে যে মুখে মাছ দিতেন। আপনার মনে আছে কিনা জানি না, জৈনদের একটা গ্রুপ আছে যারা হচ্ছে দিগম্বর, মানে কোনো কাপড় পরে না, কিন্তু এখানের মধ্যে দেখবেন একটা বুঝতে পারছেন ময়ূরের পাখনা নিয়ে ঘুরে বেড়ায়। অনেকে ভাবে যে এই সারা শরীর উলঙ্গ, এই লোকের পর ময়ূরের পাখনা নিয়ে ঘুরে বেড়ায় কেন? তার কারণ হচ্ছে কি জানেন, সে যেখানে বসে এখানে পোকামাকড় আছে না, সেটা সরিয়ে আপনি বসার জন্য। মানে তার মানে হচ্ছে কি জানেন, আপনি যে অন্য লাইফ, শুধু মনে রাখবেন আমাদের বুঝতে পেরেছেন মোরাল কমিটমেন্ট শুধু মানুষের প্রতি না, আমাদের একই সাথে মোরাল কমিটমেন্ট কিসের সাথে জানেন, প্রাণ প্রকৃতির সাথে। আর বিশেষত আমরা যে সময় দেখি কি জানেন, খুবই দুঃখজনক, আমার ধারণা আপনার সবই এক হবেন, সেটা হচ্ছে আমরা সবাই বুঝি বুঝতে পারছেন, এই গাছটা আপনি যা কিছুই করেন না কেন, এই গাছ আপনার কিছু দিতে পারবে না অক্সিজেন ছাড়া আর ফলমূল ছাড়া, তাই না? এখন এই গাছকে আপনি কে কি হিসাবে বিশ্বাস করলো তাতে কিছু আসে যায় না, সেটা তার বুঝতেছেন নিজে হয়তো ওই লোকের বিষয়, গাছের কোনো দোষ নাই। কিন্তু এই গাছ কেটে ফেলা হয়েছে না কিছুদিন আগে, বট গাছটা, যেটা এটা খুবই দুঃখজনক। এটাও হচ্ছে এক ধরনের অসহিষ্ণুতা। ফলে আমি যে কারণে বললাম কি, আমাদের বুঝতে মরাল সাহিত্য মনে রাখবেন শুধু মানুষের প্রতি না, সব প্রাণীর প্রতি, জগতের প্রতি। কারণ সেটা যদি আমরা না বোধ করি তাহলে নতুন সোসাইটি আমরা করতে পারবো না। আর আরেকটা মনে রাখবেন, প্রকৃতিকে যদি আপনি বেশি খেপান, প্রকৃতিও আপনাকে ধরবে আইসা, আপনিও টিকতে পারবেন না। আর এই বলেই বুঝতে পেরেছেন। তবে যেটা মানে যে আশাবাদের বিষয়টা বলে, আমার কোনো এক অদ্ভুত কারণে মনে হচ্ছে কি জানেন, মানে যে আমাদের বুঝতে পারছেন এই যে প্রচেষ্টা, যে কারণে আমি মনে করি যে আমাদের সবার একটা ছবি গ্রুপ তুলে রাখা দরকার। শুনেন, বট গাছে জানেন তো আপনি, 35 বছর বয়স্ক এই বট গাছ বুঝতে পেরেছেন, দেখতে অত্যন্ত তরুণ লাগে, সে শত শত বছর বাঁচবে। এমনও হতে পারে, মনে রাখবেন কি জানেন, সেটা হচ্ছে আমাদের বুঝতে পারছেন এই গাছ এবং প্রচেষ্টা হয়তো বা এই জাহাঙ্গীরনগরও শত বছর থাকবে, আমাদের হয়তো বুঝতে পারছেন শত বছর বুঝতে পেরেছেন এই প্রচেষ্টা গুলা কন্টিনিউ থাকবে, হয়তো আমরা স্মৃতি হয়ে থাকবো, এই সময় থাকে না অতলে আমরা হারিয়ে যাবো। তো যাই হোক, আমি মনে করি আমাদের সবার একটা গ্রোথ ছবি তুলে রাখা দরকার, যে হয়তো আমরা সবাই কেউই থাকবো না, আমার বিশ্বাস বুঝতে পারছেন এই বট গাছও বড় হতে থাকবে, এই কুন্তশালা থাকবে, থাকে না, এবং বাংলাদেশিদের বুঝতে পারছেন যেখানে পৌঁছানোর কথা, মানব মুক্তিতে যাওয়া দরকার, এখানকার বুদ্ধিজীবী, তারপরে জ্ঞানী, তারপরে হচ্ছে যে জ্ঞানাচার্যদের যে দায়িত্ব, নৈতিক দায়িত্ব যে নতুন সমাজ গঠনের, সেটার প্রত্যয় রেখাই বুঝতে পেরেছেন আলাপ শেষ করছি, এবং সবাই অনুরোধ করতেছি সামনে আসেন, এবং এটার বুঝতেছেন একটা ঐতিহাসিক বুঝতেছেন সাইড, এবং আমার গভীরভাবে বিশ্বাস আমরা হয়তো বুঝতেছেন 1000 বছর পরে, সরি 200-300 বছর পরেও এই গাছও থাকবে, হয়তো বা বুঝতে পেরেছেন এই প্রচেষ্টাও থেকে যেতে পারে, বলা তো যায় না, অনেক জায়গায় অনেক কিছু থেকে যায় আর কি। যেটা ধন্যবাদ সবাইকে।